সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এক্সপ্লেন করব সর্বকালের সেরা কালো জাদু রিলেটেড হরর মুভি। তাই যারা দুর্বল হৃদয়ের আছেন তারা এই এক্সপ্লেন দেখা থেকে বিরত থাকুন। কালো জাদুর প্রভাব কতটা খারাপ হতে পারে আর কালো জাদুর ফলে কিভাবে একটি সাজানো সংসার তিলে তিলে ধ্বংস হয়ে যায় তা আমরা জানবো আজকের এই মুভি এক্সপ্লেন থেকে। তাই চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। গল্পের শুরু হয় 1990 সালে। এখানে আমরা লিন্ডা নামের এক মহিলাকে দেখতে পাই। সে বাসায় বসে তার পুরনো স্মৃতিগুলোকে দেখছিল। সে একসময় এই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি ছিল। একসময় তাকে সবাই চিনতো। আর গল্পের সামনে আমরা লিন্ডার ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই সে বাসায় বসে একা একা পাজল গেম খেলছিল। অন্যদিকে আড়াল থেকে কেউ একজন তান্ত্রিককে দিয়ে ভয়ঙ্করভাবে কালো জাদু করাচ্ছিল। আর এই কালো জাদু করার জন্য সে নিজের হাত কেটে একটি তন্ত্রমন্ত্র লেখা কাগজের উপরে সে রক্তগুলো দেয়। কিন্তু এখানে কালো জাদুটা কে করাচ্ছে তা আমাদের এখানে জানানো হয় না। তা আমরা গল্পের শেষে হয়তো জানতে পারবো। অন্যদিকে লিন্ডার কেমন একটা অনুভূতি হতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি এই কালো জাদুটা মূলত লিন্ডার উপরে করা হচ্ছিল। আর তখনই হঠাৎ একজন লিন্ডার দরজায় নক করে। আর তখন লিন্ডা ভাবে হয়তো তার ছোট মেয়ে এসেছে। আর তখনই লিন্ডা সেখানে কতগুলো জিনেদের হাত দেখতে পায়। হঠাৎই একটা জিনের হাত এসে লিন্ডার চুল ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে যায়। আর হঠাৎ করেই তার ঘরের সদর দরজা খুলে যায়। আর কতগুলো জিনেদের হাত তাদের দিকে লিন্ডাকে ডাকতে থাকে। আর এই জন্য লিন্ডা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর আমরা 4 মাস পরের সিন দেখতে পাই। আর এখানে আমরা দেখতে পাই লিন্ডা বেশ অসুস্থ। আর এই জন্য লিন্ডার ছোট মেয়ে তাকে সবসময় দেখাশোনা করত। আর এখানে আমরা জানতে পারি লিন্ডার আরো দুজন ছেলে মেয়ে আছে, কিন্তু তারা লিন্ডাকে পরিচয় দেয় না। তাই লিন্ডার ছোট মেয়ে ইরা লিন্ডাকে সবসময় সেবা যত্ন করত। আর এখানে লিন্ডা বেশ ছটফট করতে শুরু করে। আর এই জন্য ইরা তার মায়ের শরীর একটি ভেজা গামছা দিয়ে মুছে দিচ্ছিল। এরপর ইরা তার মায়ের চুল আঁচড়াতে গিয়ে দেখতে পায় বড় একটি পোকা তার মায়ের চুলের সাথে বেজে আছে। কিন্তু হঠাৎই সেই পোকাটা উধাও হয়ে যায়। আর এই দৃশ্য দেখে এরা বুঝতে পারে তার মায়ের সাথে যা হচ্ছে তা কোনো স্বাভাবিক ব্যাপার না। তাই সে কালো জাদু রিলেটেড কতগুলো ম্যাগাজিন পড়তে শুরু করে। আর এই ম্যাগাজিনগুলো পড়তে পড়তে এরা একজন হুজুরের ঠিকানা খুঁজে পায়। সে এই কালো জাদুর ট্রিটমেন্ট করত, কিন্তু তার সাথে যোগাযোগ করার জন্য কোনো নাম্বার ছিল না। তার সাথে যোগাযোগ করার শুধুমাত্র একটাই মাধ্যম, সেটা হলো চিঠি। তাকে যদি কোনো ব্যক্তি চিঠি লেখে তাহলে সে সেই চিঠির উত্তর দেয়। আর এই জন্য এরা তখন তার মায়ের সমস্ত সমস্যাগুলো একটি চিঠিতে লিখে সেই হুজুরকে পাঠিয়ে দেয়। এরপর এরা তার মাকে খাবার খাওয়াতে যায়। কিন্তু লিন্ডা এখানে কিছুটা অদ্ভুত আচরণ করছিল। লিন্ডা সকল খাবার ফেলে দিয়ে যত পানি ছিল সব একাই খেয়ে ফেলে। ইরা তাকে জিজ্ঞেস করলে সে জানায় তার গলা ভীষণ ব্যথা করছে। তার এই ব্যথা কোনোভাবেই কমছিল না। আর হঠাৎই লিন্ডা তার মুখের ভেতর থেকে একটি কাচের টুকরো বের করে আর সেই কাচের টুকরো দিয়ে ইরার উপরে আক্রমণ করে। ইরা অনেক চেষ্টা করে বেঁচে গেলেও তার মুখে একটি আঁচড়ের দাগ লেগে যায়। আর ইরা চিৎকার করে উঠলে লিন্ডা তখন নিজের জ্ঞানে ফিরে আসে। আর সে খেয়াল করে সে নিজের অজান্তেই ইরার উপরে আক্রমণ করে বসেছে। আর সেদিনটাতেই ইরা তার বড় 2 ভাই ও বোনকে কল দিয়ে সকল ঘটনা খুলে বলে, কিন্তু তারা তাদের কাজের দোহাই দিয়ে আসতে নিষেধ করে দেয়। আর এখানে আমরা জানতে পারি লিন্ডা আসলে একজন যৌনকর্মী ছিল। তার সন্তানদের বাবা কারা তা লিন্ডা নিজেও জানে না। আর এই জন্যই লিন্ডার বড় 2 ছেলে মেয়ে লিন্ডাকে পরিচয় দিত না। অন্যদিকে ইরা সেই হুজুরকে আরো একটা চিঠি লিখছিল। ঠিক তখনই লিন্ডা চিৎকার করে ওঠে। এজন্য ইরা দৌড়ে ঘরে গেলে দেখতে পায় লিন্ডা তার কাছে সাহায্য চাইছিল। সে আর এত কষ্ট সহ্য করতে পারছিল না। আর হঠাৎই তখন লিন্ডা রক্ত বমি করতে শুরু করে। আর এই রক্তের সাথে কতগুলো বড় বড় পোকা বেরিয়ে আসে। এরপর ইরা তার মাকে ঘুম পাড়িয়ে সে চিঠিটা পোস্ট করতে চায়। আর এদিকে লিন্ডা তখন একটি নাইটি পরে হাতে একটি সিগারেট জ্বালিয়ে কবরস্থানের ভিতরে গিয়ে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। অন্যদিকে ইরা বাসায় এসে তার মাকে দেখতে পায় না। আর কবরস্থানের দিকে হইচই শুনে ইরা সেদিকে গিয়ে দেখতে পায় তার
তার মাকে গ্রামবাসীরা বকাঝকা করছে, কারণ লিন্ডা একটি নাইটি পরে হাতে সিগারেট নিয়ে কবরস্থানে এসেছে। আর ইরা এখানে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে তার মাকে সেখান থেকে নিয়ে আসে, কিন্তু গ্রামবাসীরা তাদেরকে বলে তারা যেন এই গ্রাম থেকে চলে যায়। এরপর তারা বাসায় এসে লিন্ডাকে পরিষ্কার করার সময় ইরা তাকে জিজ্ঞেস করে, কেন তুমি কবরস্থানে গিয়েছিলে? কিন্তু তখন লিন্ডা কোনো কথার উত্তর না দিয়ে ইরাকে বলে, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে, তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। এর কিছুদিন পরে সেই হুজুরটা ইরার চিঠির উত্তর দেয়, আর চিঠির মাধ্যমে হুজুরটা জানায় তার মাকে কালো জাদু করা হয়েছে। আর তখনই হঠাৎ দরজায় কে একজন নক করে, আর ইরা দরজা খুলতেই তার বড় দুই ভাই বোনকে দেখতে পায়। তারা দুজনেই তার মাকে দেখতে এসেছে। আর এখানে জানা যায় তার বড় ভাইয়ের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই এখন থেকে সে এই গ্রামেই থাকবে। এরপর তারা ঘরের ভিতরে গিয়ে ইরা সকল কিছু তার ভাই বোনকে খুলে বলে। ইরা আরো বলে সে তার মাকে ডাক্তার দেখিয়েছিল, কিন্তু এতে কোনো রকম লাভ হয়নি। ইরা তাদেরকে আরো জানায় হয়তো তাদের মাকে কেউ কালো জাদু করেছে, আর এজন্যই হয়তো তাদের মা অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। কিন্তু এখানে ইরার ভাই ও বোন দুজনেই ইরাকে দোষারোপ করতে শুরু করে, তুমি হয়তো মায়ের যত্ন সেভাবে নাওনি, তার জন্যই মা এতটা অসুস্থ হয়ে পড়েছে। ঠিক তখনই ইরা তার বোনকে জানায়, এত বড় একটা ঘরে আমি এতদিন মাকে একা দেখেছি, কিন্তু তোমরা তো কেউ তাকে দেখতেও আসোনি, আর তোমরা আমার উপরে দোষারোপ করছো। অন্যদিকে আমরা দেখতে পাই লিন্ডা হঠাৎ ঘুম থেকে উঠে গেছে, আর সেই ঘরের সিলিং থেকে কতগুলো জিনেদের হাত এসে লিন্ডার গলা চেপে ধরেছে। আর এই জন্য লিন্ডা ভীষণ জোরে চিৎকার করে ওঠে, আর তার চিৎকার শুনে তার ছেলেমেয়েরা দৌড়ে সে ঘরের ভিতরে যায়। আর ইরা ঘরের ভিতরে এসে দেখতে পায় তার মা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, আর তার মাকে কোলে করে শুয়ে চেক করে দেখতে পায় তার মা মারা গিয়েছে। আর লিন্ডার মৃত্যুর খবর গ্রামের সবাই জানতে পারলে তার জানাজার জন্য সবাই এগিয়ে আসে। আর এখানে ইরা তার বড় বোন এরাকে ডাকতে আসে নামাজ আদায় করার জন্য, কারণ তাদের মা মারা গিয়েছে, এখন তাদের উচিত তার মায়ের জন্য দোয়া করা। কিন্তু ওরা এখানে বলে সে নামাজ পড়তে পারবে না, কারণ তার পিরিয়ড চলছে। আর এখানে ওরা ইরাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায় আর তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর লিন্ডার জানাজার নামাজ শেষ হতে একটি কালো বিড়াল লিন্ডার উপর দিয়ে দৌড়ে চলে যায়, আর হঠাৎ করে লিন্ডা তখন উঠে বসে। আর এই দৃশ্য দেখে সেখানে থাকা সকল লোকই দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ইরা তখন খুশি হয় কারণ তাদের মা আবারও বেঁচে উঠেছে। এরপর তারা একজন ডক্টরকে ডেকে নিয়ে আসে তার মায়ের চেক আপ করার জন্য। এরপর ডক্টর লিন্ডাকে চেক আপ করে জানায় লিন্ডা পুরোপুরি সুস্থ আছে, তার কোনো সমস্যা নেই। এরপর লিন্ডার বড় দুই ছেলে মেয়ে এসে লিন্ডার কাছে ক্ষমা চায়। তারা দুজনেই জানায় তারা আর কোনোদিনও লিন্ডাকে ছেড়ে এখান থেকে যাবে না। আর এই কথা শুনে লিন্ডা তখন বেশ খুশি হয় আর তার ছেলের মেয়েকে জড়িয়ে ধরে আদর করে। এর পরের দিন লিন্ডার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠলে দেখতে পায় পুরো ঘর সাজানো গোছানো অবস্থায় রয়েছে, আর খাবার টেবিলেও সকালের নাস্তা তৈরি করা আছে। তখন কোনো কিছু বুঝতে পারছিল না, আর তখনই আমরা এখানে জানতে পারি এই সকল কিছু লিন্ডা করেছে। আর এখানে যখন তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল তখন আমরা দেখতে পারি লিন্ডা কোনো রকম চোখের পলক ফেলছিল না, এমনকি তার চোখে একটি মাছি বসলেও সে কোনো রকম চোখের পলক না ফেলে। আর এই ঘটনা থেকে বোঝা যাচ্ছিল সে হয়তো কোনো রকম আর স্বাভাবিক মানুষ রূপে নেই। এর কিছুক্ষণ পরে এরা লক্ষ্য করে সে তার ভাইয়ের মেয়েকে পড়ানোর সময় বাম হাত দিয়ে লিখছিল। আর এই জন্য এরা তখন লিন্ডাকে জিজ্ঞেস করে তুমি কবে থেকে বাম হাত দিয়ে লেখা শুরু করেছো? তখন লিন্ডা জানায় আমি যেদিন থেকে মৃত থেকে আবার বেঁচে উঠেছি সেদিন থেকেই আমি বাম হাত দিয়ে লেখা শুরু করেছি। শুধু এটাই না, আমার আরো অনেক অভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছে। আর এই ঘটনাগুলো ইরার কাছে অস্বাভাবিক লাগছিল, তাই সেদিন রাতেই ইরা মায়ের বেঁচে ওঠা থেকে শুরু করে এখন পর্যন্ত সকল ঘটনা আরেকটা চিঠিতে লিখে সেই হুজুরের কাছে পাঠিয়ে দেয়। আর চিঠি লেখার সময় তার মনে হতে থাকে তার পিছন থেকে কেউ একজন হেঁটে যাচ্ছে, কিন্তু সে পিছনে তাকালে কাউকেই দেখতে পায় না। আর তখনই সিলিং থেকে দু এক ফোঁটা রক্ত এসে সে চিঠিটার উপরে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই সে ঘুম থেকে উঠে পড়েছে, কারণ সে ড্রয়িং রুম থেকে কোনো একটা শব্দ পাচ্ছিল। আর এই জন্য তখন আরি ড্রয়িং রুমে গিয়ে দেখতে পায় তার মা টিভি চালু করে সেখানে বসে আছে, কিন্তু টিভিতে কোনো রকম কিছুই দেখা যাচ্ছিল না, শুধুমাত্র টিভিটা ঝিরঝির করছিল। আর এখানে আরি লক্ষ্য করে তার মা নিজের হাতের চামড়া নিজে টেনে টেনে তুলছিল। আর তখন লিন্ডা আরেক দিকে ঘুরে আরিকে বলে আমি তোমার উপর বদলা নিতে এসেছি। তখন আরি তার মাকে জিজ্ঞেস করে কিসের বদলা, আর হঠাৎই লিন্ডা সেখান থেকে উধাও হয়ে যায়।
আর এই জন্য আরি এদিক সেদিক তাকালে লিন্ডাকে কোথাও দেখতে পায় না। আর হঠাৎ করে তার মা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে চলে আসে। আর এই ভীষণ ভয়ঙ্কর দৃশ্য দেখে হঠাৎই আরি ঘুম থেকে উঠে পড়ে। আর এখানে আমরা জানতে পারি আরি এতক্ষণ একটা দুঃস্বপ্ন দেখছিল। অন্যদিকে আমরা অরাকে দেখতে পাই সে বাথরুমে গিয়ে নিজের ভ্রূণটাকে টেনে বের করে বাথরুমে ফেলে দেয়। আর এখানে আমরা জানতে পারি ওরা প্রেগনেন্ট ছিল, সে তার বেবিটাকে নষ্ট করে দিয়েছে। এর পরের দিন লিন্ডা বাজার থেকে আরির মেয়ের জন্য একটি পুতুল কিনে নিয়ে আসে। এখানে আরি তার মাকে তার মেয়েকে পুতুলটি দিতে দেখে ভীষণ রেগে যায়, কারণ সে চায় না তার মায়ের টাকার কোনো কিছু তার সন্তান ব্যবহার করুক। আর এখানে আরি তার মেয়েকে বলে, তুমি এই পুতুলটা ফেলে দাও, আমি তোমার জন্য নতুন একটি পুতুল কিনে নিয়ে আসবো। আর এখানে আরির এরকম আচরণের জন্য লিন্ডা ভীষণ কষ্ট পায়। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই আরির মেয়ে তার দাদির দেয়া পুতুলটা নিয়ে ঘরে বসে খেলাধুলা করছিল। আর হঠাৎ করে পুতুলটার চেহারা ভয়ানক রূপ ধারণ করে। আর এ দৃশ্য দেখে আরির মেয়ে ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করতে করতে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু দরজা লক করা থাকার জন্য সে সেখান থেকে বের হতে পারছিল না। আর হঠাৎ করেই সেই পুতুলটা আরো বিকৃত রূপ ধারণ করতে শুরু করে। তখন আরির মেয়ে ভীষণ জোরে চিৎকার করে উঠলে সেখানে আরি চলে আসে আর সে পুতুলটিকে একটি আলমারির ভিতর তালাবদ্ধ করে দেয়, কিন্তু হঠাৎই তখন আলমারির দরজা বারবার খুলে যাচ্ছিল। আরি অনেক চেষ্টা করে তখন আলমারির দরজাটা তালা মেরে তারা দুজনে সেখান থেকে চলে যায়। এরপর আরি তার মেয়ের সাথে লুকোচুরি খেলছিল। তখন আরি তার মেয়েকে খুঁজতে গিয়ে খাটের দিকে তাকায়। তখন সে খাটের নিচে পা দেখতে পায়। তখন আরি মনে করে তার মেয়ে হয়তো খাটের নিচে লুকিয়ে আছে। আর যখনই আরি খাটের নিচে দেখতে যাবে তখনই পিছন থেকে তার মেয়ে তাকে ডাক দেয়। আর এই দৃশ্য দেখে আরি তখন ভীষণ অবাক হয়ে যায়। আর তার মেয়ে যদি পিছনে দাঁড়িয়ে থাকে তাহলে খাটের নিচে কে? আর আরি যখনই খাটের নিচে তাকায় তখন সে সেই পুতুলটিকে দেখতে পায়। আর সে ভাবতে থাকে সে তো পুতুলটিকে আলমারিতে তালা মেরে রেখেছিল, তাহলে এখানে কি করে আসলো? এরপর আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে আমরা ওরা আর ইরাকে একসাথে ঘুমোতে দেখতে পাই। আর হঠাৎই ওরা ঘুম থেকে উঠে যায় আর সে লক্ষ্য করে ড্রয়িং রুমে তার মা জোরে জোরে ওয়ালের সাথে মাথা ঠুকছিল। আর তখন ওরা গিয়ে তার মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। তখন সে দেখতে পায় যে লিন্ডা তার মুখ থেকে একটি বাচ্চার ভ্রূণ বের করছে। আর হঠাৎই ওরা তখন ঘুম থেকে জেগে ওঠে। আর আমরা এখানে বুঝতে পারি ওরা এতক্ষণ একটি দুঃস্বপ্ন দেখছিল। এরপর সে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ওরা ইরার সাথে তাদের মায়ের ব্যাপারে আলোচনা করে। আর ইরা এখানে বলে মা কিছুদিন যাবৎ অদ্ভুত এমন একটা আচরণ করছে, মায়ের এরকম আচরণ আমি আগে কখনোই দেখিনি। অন্যদিকে আরি তার মায়ের সাথে বাজারে যায় বাজার করার জন্য। আর ঠিক তখনই লিন্ডা একটি অন্ধকার গলির ভিতরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এই জন্য আরি গিয়ে তার মাকে ডাকতে থাকে। আর তখনই আরি লক্ষ্য করে তার মা তার দিকে ভয়ঙ্কর রূপ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। আর তার মায়ের পা যেন আকাশে ভেসে আছে আর উড়ে উড়ে তার দিকে আসছে। আর হঠাৎই লিন্ডা সেখান থেকে উধাও হয়ে যায়। আর যখনই আরি তার বাম দিকে তাকায় তখনই লিন্ডা ভয়ঙ্কর রূপ নিয়ে তার দিকে তেড়ে আসে। আর হঠাৎ করেই তখন আরি আবারও নিজের জ্ঞানে ফিরে আসে। আর সে দেখতে পায় তার মা বাজার করছে। আর এর মানে এতক্ষণ আরি হ্যালোসিনেশনের মধ্যে ছিল। এরপর তারা দুজনে বাসায় ফিরে আসে। এরপর রাতের বেলা তারা যখন একসাথে খাবার খাচ্ছিল তখন আরি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় খাবার না খেয়ে। এরই মাঝে লিন্ডা তখন বলে আমার আরো একটা নাতির এখানে বসে খাবার খাওয়ার কথা ছিল, কিন্তু তাকে কেউ মেরে ফেলেছে। আর এখানে আমরা বুঝতে পারি ওরা নিজেও একজন যৌনকর্মীর কাজ করত। আর লিন্ডার কাছে একথা শুনে ওরা তখন ভীষণ রেগে যায়। আর এখানে লিন্ডা ওরাকে বলে তুমিও আমার পথে হারছো, কিন্তু তোমার আর আমার ভিতরে শুধুমাত্র একটাই পার্থক্য, আমি কোনো কিছুর পরোয়া না করে তোমাদের জন্ম দিয়েছি আর তুমি তোমার বাচ্চাদেরকে খুন করে ফেলছো। আর একথা শুনে ওরা তার মায়ের সাথে ভীষণ রাগ করে আর বলে আমার বাচ্চার কোনো প্রয়োজন নেই, আমি যাকে পরিচয় দিতে পারবো না তাকে এই দুনিয়াতে এনে কোনো লাভ নেই। কিন্তু তুমি কি করেছো? তুমি তো আমাদের জন্ম দিয়ে মানুষের কথা শোনানোর জন্য ছেড়ে দিয়েছো, আমরা তো এটাও জানি না আমাদের বাবাকে। আর একথা বলে ওরা রাগ করে সেখান থেকে চলে যায়। আর ইরা তখন তার মায়ের কাছে ওরার জন্য ক্ষমা চায়। আর এই ব্যাপারটিকে লিন্ডা তখন হাসি দিয়ে উড়িয়ে দেয়।
এরপর তাদের খাওয়া দাওয়া শেষে ইরা যখন টেবিলটা পরিষ্কার করছিল তখন ইরা লক্ষ্য করে তাদের ঘরের টিভিটা এমনি এমনি চলছে, আর এজন্য ইরা তখন টিভিটা বন্ধ করতে যায়। কিন্তু টিভিটা বন্ধ করার পরেই আবারও হঠাৎ করে এমনি এমনি চালু হয়ে যায়। এরপর ইরা টিভিটির দিকে তাকালে সে তার মায়ের মতো একটি ভয়ঙ্কর অবয়ব সেই টিভিটির ভিতরে দেখতে পায়, আর হঠাৎ করে তার কাঁধের উপরে কেউ একজন হাত রাখে। আর যখন এরা পিছন দিকে তাকায় তখন সে কাউকে সেখানে দেখতে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই ওরা তার রুমে গিয়ে ঘুমানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সে বারবার তার মায়ের ভয়ঙ্কর রূপটা যেন তার চোখের সামনে ভেসে উঠছিল। আর এই জন্য ওরা ভীষণ ভয় পেয়ে ইরার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি যে মায়ের ব্যাপারে চিঠি লিখেছিলে সে কি বলেছিল? তখন ইরা ওরাকে জানায় সে চিঠিটা উত্তর সে কবিরাজ দিয়েছে। আর তখন সেই চিঠিটা এনে ওরাকে দেয়। অন্যদিকে আরে তার মেয়েকে নিয়ে তার রুমে গিয়ে ঘুম পাড়াচ্ছিল, তখনই হঠাৎ তাদের রুমের জানলাটা খুলে যায়। আর আরে তখন বিছানা থেকে উঠে জানলাটা লাগাতেই দেখে তার মেয়ে বিছানায় নেই। এরপর সে এদিক সেদিক তাকালে দেখতে পায় তার মেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে ঘরের এক কোণায় বসে আছে, আর হঠাৎই তার মেয়ে তার উপরে আক্রমণ করে বসে। আর এই জন্য আরে ভীষণ জোরে চিৎকার করে ওঠে, আর তার এই চিৎকার শুনে ইরা ও ওরা দুজনে সে রুমে চলে আসে। আর তারা লক্ষ্য করে আরির বুকে নখের বিশাল বড় একটি ক্ষত দেখা যাচ্ছে। এরপর তারা বিছানার দিকে তাকালে দেখতে পায় অদিতি বিছানায় ঘুমিয়েছিল। তাদের চিৎকার শুনে অদিতিও ঘুম থেকে উঠে যায়। আর এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটার পরে তারা তিনজনে মিলে সেই হুজুরের দেওয়া তদবিরটিকে নিয়ে ত্রিচল করতে শুরু করে। আর এর মাধ্যমে তারা জানতে পারবে তার মা কি আসলেই কালো জাদুর মাধ্যমে আক্রান্ত, নাকি তাদের বাসায় কোন রকম কালো জাদু করা হয়েছে। আর এজন্য তারা তাদের মায়ের খাটের নিচে একটি ডিম ও কিছুটা পানি রেখে আসে। আর পরের দিন সকালবেলা সেই ডিমটা ভাঙলে দেখতে পায় ডিমের ভিতর থেকে রক্ত বের হচ্ছে। আর এই দৃশ্য দেখে তারা সকলে বুঝে যায় তাদের মাকে কালো জাদু করা হয়েছে। আর তখনই আরি বলে ওঠে, আমাদের এখনই এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, নয়তো তারা পরবর্তীতে অনেক বড় বিপদে পড়ে যাবে। কিন্তু সেদিন প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে তারা কেউ সেখান থেকে যেতে পারে না। আর সেদিন রাতে তারা সকলে মিলে একই রুমের ভিতরে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে ওরা ঘুম থেকে জেগে যায়। তখন ওরা লক্ষ্য করে তার আবারও পিরিয়ড হয়েছে, তাই সে দ্রুত বাথরুমে যায়। আর সেখানে ওরা একটি ছোট বাচ্চার কান্না আর চিৎকার আওয়াজ শুনতে পায়। আর এই চিৎকারের শব্দ এতটাই প্রবল ছিল যে সে এই চিৎকার আর সহ্য করতে পারছিল না। আর তখনই সে সেখানে থাকা পানির দিকে তাকালে তার মা আর একটি ছোট বাচ্চার চেহারা ভেসে উঠতে দেখে। আর এই জন্য সে ভীষণ ভয় পেয়ে পেছনে আগাতে গেলে পা পিছলে গিয়ে বেসিনের সাথে আঘাত লাগার কারণে সে সেখানেই পড়ে যায়। আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে সেখানেই মারা যায়। অন্যদিকে ইরার ঘুম ভাঙলে সে ওরাকে বিছানায় না দেখে বাথরুমে যায় দেখার জন্য। আর সেখানে গিয়ে সে দেখতে পায় তার বোন ওরা মৃত অবস্থায় সেখানে পড়ে আছে। এর পরের দিন ওরার দাফনের কাজ সম্পন্ন করা হয়। আর ওরার দাফনের কাজ শেষ করার সাথে সাথে সেখানে সেই হুজুর ফিয়াল চলে আসে। ইরা প্রথমে তাকে চিনতে পারে না। তারপর হুজুর ফিয়াল ইরাকে তার পরিচয় দেয় আর জানায়, তুমি আমাকে চিঠি লিখেছিলে, তাই আমি তোমার মায়ের চিকিৎসার জন্য এখানে এসেছি। আর হুজুর ফিয়াল ইরাকে এখানে জানায় তোমার মাকে কালো জাদু করা হয়েছে, আর তোমাদের কেউ কাছের লোকে তোমার মাকে কালো জাদু করেছে। আর এই জন্যই তোমার মায়ের অপমৃত্যুর পরও সে আবারও ফিরে এসেছে তাদেরকে শাস্তি দিতে। আর হুজুরের কাছে এই সকল কথা শুনে ইরা বুঝতে পারে তাদের পরিবারের ভিতরের কেউই হয়তো এই কালো জাদুটা করেছে। আর এজন্য ইরা তখন তার ভাইকে সন্দেহ করতে থাকে। আর এখানে আমরা অতীতের কিছু সিন দেখতে পাই। আরি এবং ওরা ছোট থাকতে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তখন লিন্ডা তাদেরকে আটকায়নি। এর কিছু বছর পর আরি বিয়ে করে তার মায়ের কাছে ফিরে আসে আর তার মায়ের কাছে ব্যবসা করার জন্য বিপুল পরিমাণ টাকা চায়, কিন্তু লিন্ডা তখন আরিকে কোনো রকম টাকা দেয় না। আর এই জন্যই আরি তার মাকে সেখানে অপমান করে অকথ্য ভাষায় গালাগালি করে। আর এজন্য লিন্ডা তখন আরিকে একটি চড় মারে। এরপর আরি তার স্ত্রীকে জানায় সে টাকা ম্যানেজ করতে পারেনি, আর এই জন্য আরিকে আর স্ত্রী ছেড়ে চলে যায়। আর আরি এই ক্ষোভের জন্যই তার নিজের মায়ের উপরে কালো জাদু করে, কিন্তু বর্তমানে আরি নিজের এই ভুলটা বুঝতে পারে। তাই সে তান্ত্রিকের কথা মতো সে তাদের বাড়ির পিছনে পুঁতে রাখা কাপড়টিকে বাড়ির পিছনে গিয়ে
খুঁজতে শুরু করে আর তার মেয়েকে বলে সেখান থেকে যেন সে কোথাও না যায়, কিন্তু ঘরের ভিতরে থাকা সেই শয়তানটা তার মেয়েকে ডেকে ঘরের ভিতরে নিয়ে যায়। আর হঠাৎই সেখানে ইরা চলে আসে আর আরিকে বলে তুমি কেন মায়ের উপরে কালো জাদু করলে। আর তারা দুজনে এখানে কথা কাটাকাটি করতে শুরু করে আর তখনই সেখানে ফিয়াল হুজুর চলে আসে আর তাদের দুজনেরই ঝগড়া থামিয়ে দেয়। এরপর তারা সবাই লক্ষ্য করে আরির মেয়ে সেখানে নেই আর তারা এজন্য ঘরের ভিতরে চেক করতে গেলে দেখতে পায় ঘরের দরজা ভিতর থেকে লক করা। তখন আরি তার বোন ইরাকে বলে তুমি যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচাও আর আমি বাকিটা দেখছি। আর এ কথা বলে আরি আবারও সেখানে গিয়ে মাটি ঘুরতে থাকে। এক পর্যায়ে সে সেই কাপড়টিকে খুঁজে বের করে, সেই কাপড়টিকে আগুন লাগাতে সে চেষ্টা করছিল। অন্যদিকে ইরা অদিতিকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিল। সে যখনই অদিতিকে মনে করে কাউকে জড়িয়ে ধরে তখন সে দেখতে পায় সে একটি হাত নিজের হাতে ধরে আছে। এরপর এরা লক্ষ্য করে অদিতি নিজের মাথা নিচে দেয়ালের সাথে বাড়ি দিচ্ছিল আর এদিকে লিন্ডা তাদের সকলকে ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করে। আর এখানে লিন্ডা বলে আমি এখন তোমাদের সকলকে মেরে ফেলবো। অনেক চেষ্টা করে আরই তাকে থামাতে পারছিল না আর অন্যদিকে অনেক চেষ্টা করে সে সেই কাপড়টিতে আগুন লাগাতে সক্ষম হয় আর এই জন্য তার মায়ের উপর থেকে সে কালো জাদুর প্রভাবগুলো সরে যেতে থাকে। আর সেই কালো জাদুর প্রভাবগুলো কাটতে কাটতে সেই জিনগুলো আরিকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কারণ এই জঘন্য খারাপ খেলাটা আরি নিজে শুরু করেছিল। আর এখানে আমরা দেখতে পাই আরির মেয়ে অদিতি আর এরা বেঁচে গিয়েছিল। পরের দিন আমরা দেখতে পাই ইরা তার ভাই আর বোনের কবরের সামনে বসে আছে আর তখনই সেই হুজুর ফিয়াল এসে আরিকে একটি চিঠি দেয় আর সেই চিঠিটা খুলে ইরা জানতে পারে তার মায়ের একটি ছবি ছিল এই চিঠিটার ভিতরে। আর এখানে হুজুরটা জানায় সে লিংটাকে খুবই ভালোবাসতো আর তাদের দুজনেরই সন্তান হলো ইরা। আর এখানে ফিয়াল হুজুর আরো বলে লিন্ডা নিজের খারাপ কাজের জন্য তাকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আর সেই ফিয়াল হুজুরের মুখে এসব কথাগুলো শুনে ইরা ভীষণ ইমোশনাল হয়ে যায় আর তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আর এত সুন্দর ভয়ঙ্কর মুভিটা এখানেই শেষ হয়। আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো হরর মুভির এক্সপ্লেইন নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।